নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। সালটা ১৯৮১। লিঙ্গ পরিবর্তন তখনও এতটা পরিচিত শব্দ নয়। সেই বছরই যুগান্তর পত্রিকায় আমাদের পরম শ্রদ্ধেয়া শ্রীমতী নবনীতা দেবসেন লিঙ্গ পরিবর্তনকে বিষয় করে কৌতুকের মোড়কে লিখেছিলেন বাপরে বাপ, যা আমাদের আজকের নিবেদন। এই গল্পটি পাঠে আমার সাথে থাকছেন ইন্দ্রাণীর কণ্ঠে শ্রীমতী রাকা সান্যাল, সোমার কণ্ঠে শ্রীমতী সৌমিতা চক্রবর্তী ও হরিদাসীর কণ্ঠে শ্রীমতী চৈতালি চক্রবর্তী। কণ্ঠসঙ্গীতে শ্রীমতী লালী সরকার। এই গল্পটির প্রচ্ছদকে এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী, আর আবহ রচনায় শ্রী শুভদীপ মুখার্জি। শুরু করছি আমাদের আজকের নিবেদন বাপ রে বাপ। When I grew up and fell in love, I asked my sweetheart, what lies ahead? Will we have rainbows day after day? Here's what my sweetheart said. Hey, Sarah, Sarah, whatever will be, will be. Our future is not ours to see. Hey, Sarah, Sarah, what will be, will be. শুভ বুধবার দিনে বিকেলবেলায়, অশ্লেষা নয়, মঘা নয়, ত্রহস্পর্শ নয়, সোমেশবাবু হঠাৎ উধাও হয়ে গেলেন। রহস্যঘন অন্তর্ধান। ইন্দ্রাণী খোঁজ করতে করতে প্রায় পাগল। জানা গেল অফিসে নাকি ৩ মাসের ছুটি নিয়েছেন, মেডিকেল লিভ, অথচ ওকে কেউ অসুস্থ দেখেনি। বেশ ফুর্তিতে ছিলেন ছুটি নেবার সময়। বেরোনোর পথে স্টেনো মেয়ে জেনিফারের চুল টেনে দিয়ে গেছেন। অফিস থেকে বেরিয়ে প্রথমেই একটা মিঠে পান খেয়েছেন। তারপর কোন দিকে যে গেছেন সেটার কেউ বলতে পারছেন না। অফিসের গাড়ি নেননি। বাড়িতে একটা হেঁয়ালি চিঠি লিখে রেখে গেছেন। ইন্দ্রাণী, I had no choice. Excuse me. Que sera sera, what will be, will be. The future's not ours to see. আর ডায়েরিতে গোটা গোটা হরফে লিখে গেছেন, উৎকণ্ঠ আমার লাগি যদি কেহ প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমারে। আর অফিসের ড্রয়ারে ঠিক জওহরলাল নেহরুর মতো করে প্যাডের পাতায় গোটা গোটা অক্ষরে লিখে রেখেছেন, The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I leap. শেষ শব্দটা ভুল লিখেছেন। সেটা নিয়ে ইন্দ্রাণী অত্যন্ত চিন্তিত। ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, ড্রয়ারে জয়েন্ট অ্যাকাউন্টে চেক বই পাস বই রেখে গেছেন, ছুটির মাইনে নেবার জন্য 3টি অথরিটি পত্র সই করা, আর সঙ্গে আরেকটি খাম, ওপরে লেখা ফর ক্যালকাটা পুলিশ, ভেতরে নোট, প্লিজ ডু নট লুক ফর মি, রাদার লুক আফটার মাই ফ্যামিলি, আই উইল বি ব্যাক ইন টাইম। পুলিশে ইন্দ্রাণীর দাদা কাজ করেন। তিনি গম্ভীর মুখে নোটটি নিয়ে পকেটে পুরেছেন। তারপর অফিসের ডিরেক্টর ঘোষদা, চৌহান আর রনু ব্যানার্জির সঙ্গে ইন্দ্রাণীর দাদার একটা পরামর্শ সভা হয়েছে। মাস ঘুরতে চলল। পুলিশ কিছুই মীমাংসা করতে পারছে না। আপন বড় সম্বন্ধী থাকা সত্ত্বেও ইন্দ্রাণী দাদাকে যাচ্ছে তাই করছেন। দাদা কেবল বলেন, চেষ্টা তো করছি রে, খোঁজ তো করছি রে, এখন তোর কপাল আর আমার হাত যশ। তা দুটোর কোনোটাই বিশেষ কাজে দিচ্ছে না। 2 মাস হয়ে গেছে।
ইন্দ্রাণী এখন কেবলই ভাবেন আর হাহুতাশ করেন। আহা, তখন মদটা দিলেই হতো, তবু ঘরেই থাকতো লোকটা। অত করে হাতে পায়ে ধরে বললেও ইন্দ্রাণী কিছুতেই রাজি হতে পারেননি। ও কি বোকামি হয়েছে! সোমেশ যাই বলুন, ইন্দ্রাণী কেবলই হাউমাউ করে কেঁদেছেন আর বলেছেন, ওরে বাপ রে, সে কি হয়! মা বাবা কি ভাববেন? বান্টু, মিন্টু, সন্টুর কি হবে? পাড়ার লোকে কি বলবে? না না না, খবরদার না! এ কি সর্বনেশে কথা, জন্মেও শুনিনি। ছি! সোমেশ একের পর এক বই এনে রাজ জেগে পড়েন, আর একটা বই শেষ হলেই ইন্দ্রাণীকে পড়ানোর চেষ্টা করেন। 25 বছরের জগতে কতবারই তো এমনটি হয়েছে, এই ভারতবর্ষে কি হয়নি? এই তো বম্বেতেই ফেরা রুস্তম আছে। একটা করে বই এনে সোমেশ ইন্দ্রাণীকে দেন, আর ইন্দ্রাণী টান মেরে সেই বইটি তক্ষুনি জানলা গলিয়ে ফেলে দেন। বই গিয়ে পড়ে সোজা পাশের বাড়ির সদ্য খোঁড়া গর্তের খেতে। সোমেশ ডাকেন, বান্টু, মিন্টু, সন্টু, যাই বাবা। পাশের বাড়ির বাগানে একবার যাও তো। এক্ষুনি নিয়ে আসছি বাবা। সোমেশ কাদা ঝেড়ে ঝুড়ে বই আবার তাকে তোলেন। ইন্দ্রাণী কিছুতেই পড়তেন না। না না না, ওসব কেলেঙ্কারি কাণ্ড আমি কিছুতেই হতে দেব না, মরে গেলেও না। না না না। সোমেশবাবু কত বুঝিয়েছেন, তোমার বাবা মার ভাবনার কি আছে? তাদের মেয়ে তো আর জলে পড়বে না, আমরা যেমন আছি তেমনই তো থাকবো। আর পাড়ার লোকে যা খুশি বলুক, ক্ষতি নেই। দুদিন বাদে পরিবর্তন আসছে না? ছেলে মেয়ের জীবনে তো কোনো মৌলিক পরিবর্তনই আসছে না, তাদের যত্ন আত্মি, দেখাশুনো, শিক্ষা দীক্ষা সবই যেমনকে তেমনই থাকবে। তো ক্ষতি যদি জগতে কারুর হয় ইন্দু, সে তো কেবল তোমারই। তা আমার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবে না? সতী সাবিত্রীর দেশের মেয়ে তুমি, স্ত্রীরা এখানে স্বামীর জন্য কি না করেছে। সে যাই করুক, এমন দ্বারা অন্যায় আবদার তো বাবা কোশমিন কালেও শুনিনি। না, ওতে মত দিতে পারবো না। না না। ইন্দ্রাণী সেই এক জিদ। প্লিজ ইন্দু, দেখতে পাচ্ছ না কিরকম বকচ্ছপ মূর্তি হচ্ছে তোমার স্বামী? গেঞ্জি পরে লোকের সামনে বেরোতে পারি না। সাঁতারের ক্লাবে যাওয়া তো কবেই বন্ধ হয়েছে। একটিবার হ্যাঁ বলো লক্ষ্মীটি, বুঝতে পারছো না কি কষ্ট আমার? হ্যাঁ, এইবারে বুঝতে পারছেন বটে ইন্দ্রাণী, তখন বোঝেননি। দুয়ে দুয়ে চার দিব্যি মিলে যাচ্ছে এতদিনে। চিরকালই সোমেশের চেহারায় সেই মেয়েলি মিষ্টতাটা আছে, এই লালিমাপাল পুঙ্গছের একটা লাবণ্য, যা একেবারে লালিত্য। আবার স্বভাবেও ইদানিং কেমন কেমন একটা বিচিকিচ্ছিরি ভাব দেখা দিয়েছিল। দিন দিন যেন প্রতিবেশী টাইপের স্বভাব হচ্ছে তোমার, গাল দিচ্ছিলেন স্বামীকে ইন্দ্রাণী। একেই তো উঁটা চচ্চড়ি খেতে ভয়ানক লোভ হয়েছিল, প্লেটের পাশে উঁটা চিবিয়ে পাহাড় করছিলেন, শরৎচন্দ্রের স্ত্রী চরিত্ররা যেমন করে থাকেন, যার জন্য মাঝে মাঝে অফিসে দেরিও হয়ে যাচ্ছিল তার। আর তার চেয়েও ভয়ঙ্কর কথা, বাড়িতে মেয়েরা এলেই আর রক্ষে নেই, অমনি সোমেশবাবু এসে হামলে পড়বেন। বাহ বাহ, কি শাড়ি এটা মিসেস গুলাটি, দেখি দেখি, অর্গানজা প্রিন্ট বুঝি, দারুণ তো। কিংবা, আরে বালাজোড়া কবে করালেন মিসেস রয়, আগে দেখিনি তো, দারুণ কাজটা করেছে কিন্তু, কবরই শোনায় হলো। ইন্দ্রাণীর গা জ্বলে যেত স্বামীর এই মেয়েলিপনায়। গলার স্বরটি তো ঠিক মুখশ্রীর মতোই মধুমাখা, ইদানিং যেন আরো মিষ্টি হচ্ছিল। ফোনে মাঝে মাঝে ওকে ওদের রিসেপশনিস্ট জেনিফারের সঙ্গে গোলমাল করে ফেলেছেন ইন্দ্রাণী। এছাড়া ইদানিং যে কথায় কথায় চোখে জল এসে যাচ্ছিল সোমেশবাবুর,
সে ব্যাপারটা বাড়ি শুদ্ধ সকলেরই নজরে পড়েছে। ভয়ঙ্কর আফসোস হতে থাকে ইন্দ্রাণীর। ইন্দ্রাণী কিছুতেই রক্ত পরীক্ষা করানোর পাগলামিতে সায় দেননি। সোমেশ ক্ষেপে উঠেছিলেন নিজের রক্তের ক্রোমোজোম টেস্ট করাতে। প্রায়ই খবরের কাগজ পড়তে পড়তে মার্জিনে লিখে ফেলতেন X+Y, Y+Y, X+X। ইন্দ্রাণী বলতেন, তোমার নতুন করে কিসের এত প্রমাণ দরকার? বান্টি, মিন্টু, সন্টু তো ঘুরে বেড়াচ্ছে জগৎ সমক্ষে। কিন্তু সোমেশের তাতে শান্তি ছিল না। ওটা তো অতীত, আমি জানতে চাই ভবিষ্যতের কথাটা। তবে জ্যোতিষীর কাছে চলো। জ্যোতিষ নয়, ডাক্তার ইন্দু, ডাক্তার। আমাকে জানতেই হবে, বুঝতে পারছো না? এটা তো ইচ্ছাকৃত ঘটনা নয়, যা ঘটে যাচ্ছে, যা ঘটতে চলেছে। বি সায়েন্টিফিক। ভেবে ভেবে ইন্দ্রাণীর বুক ফেটে যাচ্ছে। সত্যিই তো ওর এতে হাত ছিল না। ভগবানের মার। কেন যে তখন ইন্দ্রাণী রাজি হলেন না? কেন যে মত না দিয়ে গোয়ারের মতন জেদ ধরে রইলুম? এত বড় সর্বনাশটার হতো না তাহলে? এই দু নৌকোয় পা রেখে চলা সইতে না পেরে হয় হিমালয়েই চলে গেছেন, নয়তো আত্মঘাতী হয়েছেন সোমেশবাবু। হিমালয়ের সম্ভাবনাটা কম নয়, কেননা বুটজোড়া, ওভারকোট আর দস্তানাগুলো পাওয়া যাচ্ছে না। চিন্তায় চিন্তায় আর কান্নায় কান্নাই বোধহয় অসময়ে চোখে চালসে চশমা হয়ে গেল ইন্দ্রাণীর। 3 মাস হয়ে ঘুরতে চলল, সোমেশের খোঁজ নেই। ক্রমশ তিনি পাশের বাড়ির গাজর ক্ষেতের মাটি কাদামাখা বইগুলো তাক থেকে নামিয়ে আঁচল দিয়ে ছেড়ে মুছে পড়তে শুরু করলেন। ক্রিস্টিন জার্গেনসেনের আত্মজীবনী, ক্যান মরিসের আত্মকথা, ফেরা রুস্তমের বিবরণী। পড়তে পড়তে প্রায় স্থির করে ফেলেছেন দাদার সঙ্গে পরামর্শ করে কাগজে বিজ্ঞাপন দেবেন, সোমেশ কাম ব্যাক, ব্লাড টেস্টিং পারমিটেড। এমন সময়ে একটা টেলিগ্রাম এলো, সোমেশ চৌধুরী expired 3 months ago at Dr. Chenjinkar's nursing home, সোমা। ইন্দ্রাণী ধরাস করে আছাড় খেয়ে পড়লেন সোফার উপরে। তারপরে শুরু হলো হাহাকার। সে কি আছাড়ি পিছাড়ি কান্না। হরিদাসী, গঙ্গা ঠাকুর হার মেনে গেল। ডাক্তারবাবু এসে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে অজ্ঞান করে ফেললেন। তবে নিশ্চিন্তি। অজ্ঞান হবার আগে ইন্দ্রাণী কেবল বলতে পারলেন, ওই সোমাটা আবার কি? জ্ঞান ফিরতে ইন্দ্রাণী চোখ মেলেই দেখলেন পাশের খাটে তার ফ্যাশনেবল ছোট ননদ শুয়ে শুয়ে ফেমিনা পড়ছে। সোহিনী এয়ার হোস্টেস, থাকে প্রধানত বম্বেতে। মাঝে মাঝে হুটহাট করে চলেও আসে কলকাতাতে, হিল্লি দিল্লি ঘুরতে ঘুরতে। ইন্দ্রাণী খুশি হয়ে বলেন, তুই এখানে কবে এলি? লাগ করে ভুরুর ধনুক পেকিয়ে নীল রং করে চোখের পাতা কাঁপিয়ে ভ্রমর কালো পল্লবের ছায়ায় তিরস্কার ঘনিয়ে এনে সুন্দরী ননদ বললে, ছি ইন্দু, তুই বলে না, যা। আরে তুমি? ইন্দ্রাণী তো হাঁ। অভিমানী মুচকি হেসে সোমেশ পড়ল ঠোঁট ফুলিয়ে, আহা, আমি না তো আবার কে? সে হাসিতে তার ঠোঁটের শকিং পিঙ্ক লিপস্টিক থিরথিরিয়ে কেঁপে উঠল ইন্দ্রাণীর বুকও। এ কে? সরু ভুরুর মাঝখানে নীল টিপ, শ্যাম্পু করা বয়েস কাট চুল কপালে উড়ে পড়ছে। 2 হাতের 10টা নখে ম্যাচিং শকিং পিঙ্ক নেল পলিশ। সেই আঙুল দিয়ে খুব ডেলিকেটলি ফেমিনাটা ধরে আছেন সোমেশবাবু। পাশের বেডসাইড টেবিলে লম্বা গিলাসে কুয়াশা অরেঞ্জ স্কোয়াশ। কপালের উড়ো চুল আস্তে করে সরিয়ে সোমেশ বললেন, কেমন দেখছ? আমার নাম এখন সোমা।
তাই বলো, তুমি সোমা আর আমি ভাবছি। ইন্দ্রাণীর ভয়টা কেটে গেছে। বাহ, বেশ তো, তেমন তো কিছু নয়। রাস্তায় হাততালি দিয়ে ঢোল বাজিয়ে নাচ গান করে বেড়ায় যারা, তাদের মতন তো একটুও দেখাচ্ছে না সোমেশকে। ঠিক সোহিনীর মতো দেখাচ্ছে, যে ছোট ননদ থেকে ইন্দ্রাণীর খুবই পছন্দ। চিরদিনকার মেয়েলি সোমেশ এখন পরমা সুন্দরী হয়ে উঠেছেন। নীল নাইলনের ট্রান্সপারেন্ট নাইটির তলায় সোমেশের ভাইটাল স্ট্যাটিস্টিক্স দেখে 3 ছেলে মেয়ের মা ইন্দ্রাণী রীতিমতো লজ্জা পেলেন। রূপসী বলেও ইন্দ্রাণীর খ্যাতি সুপ্রতিষ্ঠিত, কিন্তু তিনিও ঠিক এতটা রূপসী নন। ইস, কি সরু কোমর, যেন মাছিটি। ইস, কি ফিগার! অনায়াসে যে কোনো বিউটি কন্টেস্টে নামতে পারবেন সোমেশ। বয়স 20 বছর কমে গেছে। ইন্দ্রাণীর রীতিমতো ঈর্ষাই হয়। রাগী গলায় বলে ওঠেন, ছিলে কোথায় একদিন শুনি? কেন, টেলিগ্রামেই তো জানিয়েছি ডক্টর চেঞ্জিং করেন নার্সিং হোমে। সেখানে কেবল অপারেশনই হয় না, আফটার কেয়ার ক্লাসেসও হয়। বড় বড় বিউটিশিয়ানরা এসে আমাকে চলতে ফিরতে বলতে কইতে সাজতে বুঝতে শিক্ষা দিয়েছেন। আমাকে কেমন লাগছে, ভালো না? মাত্র 3 মাসে। ইন্দ্রাণী এ কথাটার উত্তর না দিয়ে বললেন, তারপর মানে কি করবে ভাবছো এবার? বোনের মতন উড়োজাহাজের কিন্নিপনা, নাকি তেল সাবানের বিজ্ঞাপন? দূর দূর, এই বয়সে ওসব কি আর হয় গো? আমার লিভও তো শেষ, সোমবারই জয়েন করতে হবে। তার মানে 3 মাসের ছুটিতে গেছলুম, ছুটি ফুরিয়েছে, আবার অফিসে যেতে হবে পুনর্মুশিকো। মানে ওই চাকরিতেই? হ্যাঁ, ওই চাকরিতেই তো। চাকরি বদলানোর কোনো কারণ আছে কি? ইন্ডিয়ান কনস্টিটিউশনে স্ত্রী পুরুষের ইকুয়াল রাইট এসব ক্ষেত্রে। ইন্দ্রাণী চমৎকৃত হলো। সত্যিই তো, মেয়ে মানুষ যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তবে কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সির একজন সিনিয়র এক্সিকিউটিভ মেয়ে হয়ে গেলেই বা কার কি? বরং যা চেহারা খুলেছে সোমেশের, তাতে একটা লিফটই উল্টে পাওনা হওয়া উচিত। পাবলিক রিলেশনস অফিসারের কাজে এফিসিয়েন্সি বাড়বে বই কমবে বলে তো মনে হচ্ছে না। মনে মনে ভরসা পেয়ে আদরে গলায় ইন্দ্রাণী বলেন, হ্যাঁ গো, তোমাকে আমি কি বলে ডাকবো তবে এবার থেকে? কেন, যা বললে এক্ষুনি তাই বলবে। অবশ্যই সোমাও বলতে পারো। গালে টই ফেলে হাসলেন সোমেশবাবু। ইন্দ্রাণীর অতি পরিচিত অতি প্রিয় সেই পুরনো হাসি শকিং পিঙ্ক লিপস্টিকের রেশমি চাদর মোড়া হয়ে কেমন যেন অচেনা দেখালো। তোমার সঙ্গে আমার সম্পর্ক কিছুই বদলাবে না ইন্দু, ভয় পেও না তুমি, হাসলেন সোমা চৌধুরী। আসলে প্রবলেম অন্যত্র। প্রবলেম হবে লিগালি সেক্সুয়াল আইডেন্টিটি চেঞ্জ করবার সব হ্যাপা পোয়ানো, চাকরিতে পাসপোর্টে সর্বত্র নাম বদল, তারপর আগেকার সব সার্টিফিকেটগুলিতে কোর্ট এফিডেভিট করো, নতুন সিগনেচার করো। 40 বছরের আইডেন্টিটি হঠাৎ বদল করে কি সহজ? উফ মা গো। আমি কি এখন তবে মিসেস সোমা চৌধুরী? ও, মেয়েতে মেয়েতে বিয়ে কি দেশে আইন সিদ্ধ হয়? ইন্দ্রাণীর প্রশ্নে সোমেশের হাসি শুকিয়ে গেল। বোধ হয় তুমি আমাকে ডিভোর্স করতে পারো এই গ্রাউন্ডে, কিন্তু সেটা কম্পালসারি কিনা সে খোঁজটা নেওয়া হয়নি। হিন্দু, আমাকে তুমি ছেড়ে যাবে না তো ভাই? সোমেশের মিঠে সরু গলায় আন্তরিক উদ্বেগ ছলছলাৎ করছে দেখে ইন্দ্রাণীর ধরে প্রাণ এলো। যাক,
প্রাণের টানটা আছে তাহলে। বান্টি, মিন্টু, সন্টু কই? সোমেশ প্রশ্ন করেন। ছেলে মেয়েগুলোকে মামা বাড়িতে নিয়ে গিয়েছে শনি রবিবারের ছুটিতে। ইন্দ্রাণীর বৃদ্ধ বাবা মাকে সান্ত্বনা দিতেই গেছে তারা। এমন বললেও খুব ভুল হবে না। ট্রাঙ্কল করতে হবে না, সোমবারই তারা এসে পড়বে, বোলপুর গেছে। মনের ভেতরে হালকা একটা বাতাস বয়ে গেল ইন্দ্রাণীর। চাক, তোমার মা বাবার শরীর ভালো তো? বাবার ছানি কাটার কি হলো? আহ, আরেকবার আরাম পেলেন ইন্দ্রাণী। পারিবারিক দায়িত্ববোধগুলো সব ঠিকঠাক আছে। কাটাবেন এবারে? তোমার জন্য ভেবে ভেবে দুটো ছানিই পেকে উঠেছে। অমন করে পালাতে হয়? তাহলে তো উপকারই হয়েছে বলতে হবে। কোনোই দিয়ে ইন্দ্রাণীকে একটা মেয়েলি ধাক্কা দিয়ে মুচকি হাসলেন সোমেশ। সোমবার দিনে নতুন নামে অফিসে জয়েন করলেন সোমা চৌধুরী। মিস কিংবা মিসেস কিছুই লেখবার দরকার নেই, এই মস্ত সুবিধে হয়েছে আজকাল। সোমেশের পক্ষে আইডিয়াল বন্দোবস্ত। মিও নন, মিসেসও নন, আর মিস্টার তো ননই। সোমবার অফিসে হই হই পড়ে গেল। একমাত্র অফিসের অ্যাংলো ইন্ডিয়ান রিসেপশনিস্ট, যার সঙ্গে তার মিষ্টি মিষ্টি ভাব ছিল, সে জেনিফারই কেবল অভিমানে ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। আর সবাই তো ফ্ল্যাট। গোলাপি শিফনের আঁচল উড়িয়ে এস চৌধুরী তার মার্ক ফোর অ্যাম্বাসেডর থেকে নামলেন। গায়ের মৃদুল ফরাসি সৌরভে, চোখের চটুল কটাক্ষে, ভুরুতে চুলেতে আঁখি পল্লবে ভুবন মোহিনী হয়ে। গেটে বাহাদুর প্রথমে আটকে দিয়েছিল, পরে গাড়ির নম্বর দেখে ছেড়ে দিল। আলগোছে একটা সেলামও ঠুকে দিয়েছিল নেহাত অভ্যেসের বশে। সোমেশের অভ্যেস সেলামের উত্তরে কপালে ডান হাতটা আলতো করে ঠেকানো। অভ্যেস মতো সেটা করতেই বাহাদুরের চোয়াল ঝুলে পড়ল। হায় রাম, চৌধুরী সাব! চোখের দৃষ্টি ঘোলাটে। ততক্ষণে সোমেশ লিফটে। বুড়ো লিফটম্যান ইব্রাহিম সবিষয়ে প্রশ্ন করল, কন্ট্রি ফ্লোর? ভালো আছো ইব্রাহিম? সরাত করে শ্বাস টেনে ইব্রাহিম তার টুলের ওপর বসে পড়ল। তার হাত লিফটের বোতামে না গিয়ে পড়ল গিয়ে নিজের কপালের হিজিবিজি কাটা ছকে। ইনশাল্লাহ চৌধুরী সাব, তৌবা তৌবা। এখন থেকে আর চৌধুরী সাহেব না, ম্যাডাম চৌধুরী বলবে, বুঝলে তো ইব্রাহিম? সোমেশ মিষ্টি হেসে বলেন, কই লিফট চালাও। লিফট থেকে নেমে নিজের ঘরে ঢুকলেন বিনা বাধায়। তুলে নিধিরাম ছিল না। একটু পরে বেল বাজালেন সোমা চৌধুরী। নিধিরাম পর্দা সরিয়ে ঘরে ঢুকে সাহেবের সিটে এক অপরিচিতা সুন্দরীকে দেখে এত দূর অবাক যে আপত্তি পর্যন্ত করার কথা মনে পড়ল না তার। অনেক ফাইল জমেছে 3 মাসে। ফাইলে চোখ রেখে অভ্যেস মাফিক সোমেশ বলে, জল। জগন্নাথ! নিধিরাম শব্দ করে ওঠে, এ করো হলা, সাবর সর্বনাশ হই গলা রে। হাহাকার করে ওঠে নিধিরাম। মুহূর্তের মধ্যে ঘর ভর্তি দর্শক জড়ো হয়ে যায়। লাফিয়ে উঠে চৌহান বলল, গুড গ্রেসেস, व्हाट अ लाक! चौधरी साहब ने तो दिल धड़का दिया, एकदम जिन्नत। सायरा बानू, सोमेश चौधरी इज गॉन। लॉन्ग लिव সোমা চৌধুরী। ঘোষদা বলল, বড়ই আফসোস হচ্ছে রে।
কেন যে তোর বৌদিকে বিয়েটা করে ফেলেছিলুম। চালু ছোকরা রনু ব্যানার্জি বললে, অ্যাবসলিউটলি ravishing এসকে। মে আই হ্যাভ আ ডেট উইথ ইউ দিস স্যাটারডে নাইট? লেটস গো ডান্সিং, শ্যাল উই? গোলাপি স্লিভলেসে ভূমিকম্প তুলে সোমেশ বললে। থ্যাংক ইউ রুনু, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। কেবল তার বয়স্ক পিয়ে রাধাকৃষ্ণন খুব গম্ভীর প্রকৃতির লোক, দক্ষিণের মানুষ। তিনি চট করে অবাক হন না বড় একটা। আগে সাদা সাহেবের কাছে কাজ করেছেন, তার বদলে এলেন কালো সাহেব। এমন পুং সাহেবের বদলে না হয় স্ত্রী সাহেব। রাধাকৃষ্ণনের তাতে কি? গম্ভীর মুখে খাতা পেন্সিল নিয়ে বসলেন এসে, চোখে মুখে কোনো বিস্ময় নেই। ইয়েস স্যার, সরি, ইয়েস মাদাম, শ্যাল উই বিগিন? ওদিকে অফিসময় ততক্ষণে ঝড় বয়ে যাচ্ছে, সকলেই উত্তেজিত, শশব ব্যস্ত। সোমেশ চৌধুরী ছাড়া কারুর মুখে কোনো কথা নেই। হাওয়ায় ভাসতে ভাসতে বাড়ি ফিরলেন সোমা চৌধুরী। ইন্দ্রাণীও আজ অপ্রস্তুত। প্রতিযোগিতার উচিত স্পিরিটে বিউটি পার্লারে গিয়ে মাথার চুলের ডগা থেকে নখের আগা পর্যন্ত নতুন করিয়ে এনেছেন। একমাত্র প্রবলেম, কোমরটাকে কিছু করা যায়নি। ওখানে সোমেশের একচ্ছত্র জয়। দরজা খুলে এক রূপসী আরেক রূপসীকে রিসিভ করলেন। ঠিক সোহিনী এলে যেমন দোরগোড়াতে ইন্দ্রাণীকে বৌদি ভাই বলে জড়িয়ে ধরে, সোমেশ এক্কেবারে তেমনি ঢঙে দরজাতেই ইন্দ্রাণীকে জড়িয়ে ধরে গালে গাল ঘষে হ্যালো ডার্লিং বলে ঘরে পা দিলেন। ছি ছি, ও কি হচ্ছে? আপনার অজান্তেই বুকে ফেলেছেন ইন্দ্রাণী। চোখ টিপে সোমা চৌধুরী বললেন, ওতে কিছু হবে না। তারপরে ভুরু উঁচিয়ে ঠোঁট গোল করে কমপ্লিমেন্ট দেন। ই কি দারুণ দেখাচ্ছে তোমাকে ইন্দু, চুলটা কোথায় করালে? ফেসিয়ালও করিয়েছ না? বেশ ভালো কাজ তো ওদের। এসব কথায় কান্না দিয়ে চায়ের কাপে চিনি গুলতে গুলতে ইন্দ্রাণী বললেন, তারপর আপিসের সবাই তোমায় দেখে কি বললে? হাত মুখ ধুয়ে কাপড় বদলে হাভানা সিগারটি ধরিয়ে পায়ের উপর পা তুলে বসে গায়ে সুতির দূরের আঁচলটি জড়িয়ে নিয়ে চায়ের কাপ হাতে সোমেশ গল্প জুড়ে দেন। আপিসে আজ কত কি হলো! বাহাদুর, ইব্রাহিম, নিধিরাম, চৌহান, ঘোস্তা, রাধাকৃষ্ণন, রুনু ব্যানার্জি কেউই বাদ যায় না। কেবল জেনিফারের মুখ ভার করার কথাটা বলেন না। রুনু ব্যানার্জির অফার শুনে চমকে ওঠেন ইন্দ্রাণী। সে কি গো, যাবে নাকি তুমি নাচতে? হ্যাঁ, হায় রে, পোড়া কপাল আমার। শেষে কিনা তোর তোর তুমিও যেমন বলে সোমেশ প্রবল একটি কটাক্ষ হানেন। থ্যাংক ইউ বলাটা কাটছি, বুঝলে না? এমন সময় হরিদাসী এসে বললে, বাবুর কাছে ঘনশ্যাম বাবু এসেছেন। গঙ্গা ঠাকুর ও হরিদাসী যথাসাধ্য বাবুর সঙ্গে সোজাসুজি কথোপকথন এড়িয়ে চলেছে। তারা একটু বিব্রত বোধ করছে। বোঝাই যাচ্ছে পাড়ার ভৃত্যকুলের কাছে তাদের মুখ দেখানোর উপায় নেই। বাড়ির কর্তা মেয়ে মানুষ হয়ে গেছেন, এমন ধারা অনাচ্ছিষ্টি কাণ্ড কেউ কি বাপের জন্মেও শুনেছে? চোখে দেখা তো দূরস্থান। দুজনেই খুব পুরনো, ইন্দ্রাণীর শ্বশুর শাশুড়ির টাইমের লোক। এই সংসারে অপরিহার্য দুজনেই। এই গঙ্গা ঠাকুর, এই হরিদাসী ইন্দ্রাণীর বিয়েতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে তার বাপের বাড়ি গিয়েছিল। হরিদাসী ফের বলেছি না দুদিন ধরে বাবু বাবু করবি না। সোমেশবাবু খিচিয়ে ওঠেন, প্লাপ্ট ভুরুতে জট পাকিয়ে যায়। কি বলবো তবে? মা,
আর মাকে তবে কি বলবো? আগেকার মতন বউ দিদি। ছানি পড়া চোখ হরিদাসী খুবই সরলভাবে তাকায়। ইন্দ্রাণীর শ্বশুর শাশুড়ির মৃত্যুর পর থেকে সোমেশ ইন্দ্রাণী বাবুমা ডাকে প্রমোশন পেয়েছেন। তাও তো বটে। 1 মিনিট ভুরু কুঁচকে সিগার কামড়ে চুপ করে থাকেন সোমেশ। তারপরে মুখ থেকে চুরুট সরিয়ে বলেন, মাকে মা, আর আমাকে মেম সাহেব বলবে, বাবু যাবু বলবে না। হরিদাসী এক নজরে মুখের পানে চায়। এই সেই লোক যাকে সে বহু বৎসর কাল দাদাবাবু বলবার পর সম্প্রতি বাবু বলতে শুরু করেছিল। তারপর ফোকলা গালের গর্তে টোল ফেলে কেমন কেমন হাসে। হেসে বলে, বেশ, তাই বলবো। মেম সাহেবের কাছে ঘনশ্যাম বাবু এসেছেন, হলো তো? ঘনশ্যাম সোমেশের স্কুলের বন্ধু। রোজ সন্ধেবেলায় রাতে খাবার আগে পর্যন্ত দাবা খেলাটা তাদের কলেজ যুগ থেকেই নেশা। একপাড়ায় বাড়ি হওয়ার দরুন এই নেশাটি বিয়ের পরেও ভাঙেনি। ফরাসি সুগন্ধ বিলিয়ে, আঁচল এলিয়ে, চুল ফুলিয়ে সোমেশ হাস্যবদনে ঘরে ঢুকতেই ঘনশ্যাম চমকে উঠলেন। তারপরে মুখ ভেঙচে চেঁচিয়ে ওঠেন, ছি 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 ছি, কি করেছিস রে বেটা? সৌমা, একটা করে তোকে বারণ করলুম, বললুম এটা আমেরিকা বিলেতে নয়, ওসব কীর্তি এখানে করতে যাসনি, সর্বনাশ হবে, শুনিসনি? সেই যা জেদ ধরবি তাই। কেন রে ঘন, বেশ ভালো দেখাচ্ছে না? একটু দমে গিয়ে প্রশ্ন করেন সোমেশ, চোখে অনিশ্চয়তা। তোমার মাথা ঠিক বাঁদরের মতো দেখাচ্ছে। মাথা নিচু করে বোর্ড থেকে গুঁটিগুলো বাক্সে তুলে ফেলতে থাকেন ঘনশ্যাম। ঘুঁটে তুলে ফেলছিস সে, খেলবি না? কি খেলবা? নে কামড়া। বলি ন্যাকামোটা কে করছে? রোজ রোজ এসে তোমার সঙ্গে দাবা খেলি আর পাড়ার লোকে নিন্দে করুক। না রে সোমা, কম্মটি আমি পারবো না, গিন্নি অ্যালাউ করবে না। ছেলেপুলে বড় হচ্ছে, তারাই বাকি ভাববে। আমার দ্বারা লীলা খেলা হবে না ভাই। গোনা। কাতর আর্তনাদ বেরোয় সোমেশের গলা ছিঁড়ে। এ তুই কি বলছিস ভাই গোনা? তুই কি পাগল হলি? এই যে আমাদের 20 বছরের নেশা রে, কে আবার কি বলবে এতে? ওসব কথা থাক, দ্য পাস্ট ইজ পাস্ট। তুমি বরং এখন থেকে আমার বইয়ের সঙ্গে সাপ লুডো খেলতে যেও রোজ দুপুর বেলায়, আমি কিছু বলবো না। ঘনশ্যামের গলা অভিমানে গুঁজে এলো। সাহস, বিশ্বাসঘাতক, স্টুপিড কোথাকার! এত করে বারণ করলুম। সোমেশের চোখের জল আর বাঁধ মানে না। চোখে আঁচল তুলে দেন তিনি, আর ছি ছি বলতে বলতে বেরিয়ে যান ঘনশ্যাম বাবু। প্রায় দৌড়ে পালালেন। ঠিক এমনই সময়ে নিচে উক উক করে হর্ন বেজে ওঠে। ছেলেমেয়েরা এসে গেছে বলতে বলতে ছুটে এলেন ইন্দ্রাণী। ডোরে শাড়ির আঁচলে চোখ মুছে সর্বাঙ্গে অপরূপ ঢেউ খেলিয়ে সোৎসাহে উঠে দাঁড়ালেন সোমেশ, সদ্য হারানো বন্ধুর দুঃখ ভুলে। হাতে জ্বলন্ত সিগার, গায়ে কমলা ডোরের আঁচল, মাস্কারা ঘন চোখে অপত্য স্নেহের অমৃত ধারা। সারপ্রাইজ! ছেলেমেয়েরা জানে না বাবা ফিরে এসেছেন। বাবা, বাবা, বাবা! তার দৌড়াতে দৌড়তে
সিঁড়ি থেকে চেঁচাতে চেঁচাতে উল্লাসে নাচতে নাচতে ঘরে ঢুকলো বান্টি, মিন্টু, সন্টু। গেটের কাছেই বাবার প্রিয় চুরুটের গন্ধটি পেয়েই তাদের মন নেচে উঠেছে। খবর পৌঁছে গেছে প্রাণে, বাবার গন্ধ, বাবা এসে গেছেন। ঘরে ঢুকেই স্ট্যাচু, বজ্রাহত, নিশ্চুপ, নিবাত নিষ্কম্প তিনটি স্তব্ধতা। তারপরেই 5 বছরের সন্টুটা কেঁদে ফেললে। বাবা কই? দূরে শাড়ির আঁচল সামলাতে সামলাতে সন্টুকে কোলে তুলতে যান সোমেশ। তার আগেই সে ছুটে গিয়ে ইন্দ্রাণীর হাঁটুতে মুখ গুজেছে। ছোট ছেলেকে কোলে তুলে নিয়ে আঙুল দিয়ে মা দেখান ওই গ্ল্যামারাস তরুণীটির দিকে। এই তো বাবা। না, ও বাবা। সন্টু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেই থাকে। ছোট্ট শরীরটা গুটিয়ে আরো ছোট দেখায়। বান্টি এখন ক্লাস 8-এ। সদ্য গোঁফের রেখা ছায়া পড়েছে ঠোঁটের ওপরে। মিন্টু রানী পড়ছেন ক্লাস 6-এ, একটা হালকা প্রজাপতির মতন দেখতে। গেটে বাবার সিগারের পরিচিত গন্ধটি তাদের 3 মাস ধরে হারানো বাবার পুনরাগমনের খবর দিয়েছিল। কিন্তু একে এসে বসে আছে বাবারই যে চেয়ারে। বাবা কই? এই যে ছোট পিসি, আবার ঠিক ঠিক ছোট পিসিও নয়, অন্য কেউ। এ কে? নেল পলিশ চিত্রিত 10 আঙুল বাড়িয়ে মিষ্টি আদুরে গলায় সোমেশ ডাকলেন। সে সন্টু, কাঁদে না বাবা, এসো, কোলে এসো। এই দেখো না, দেখো তোমাদের জন্য কি সুন্দর ক্যাডবেরি এনেছি। সন্টু নড়ল না, বান্টিও নড়ল না। মিন্টুই শুধু পায়ে পায়ে একটু এগোলো। সোমেশ ডাকলেন, কই রে, আয়। এই দেখ, আরেকটা কি মজার সারপ্রাইজ আছে তোমাদের জন্য। পাশের ভ্যানিটি ব্যাগটা হাতে নেন সোমেশ। সন্টু নড়ল না। যাও, কাছে যাও। ইন্দ্রাণী এবার সন্টু বান্টি 2 অবাধ্য পুত্রের পিঠে 2 ঠেলা মেরে বললেন, ছি, ও কি হচ্ছে কি? অসভ্যতা। অমন করতে নেই সন্টু বান্টু, বাবা ডাকলে যেতে হয়। ছেলে মেয়েদের পেছু পেছু ঘনশ্যামবাবুও আবার কখনো ওপরে উঠে এসেছিলেন। এবার টের পাওয়া গেল। ঘনশ্যামবাবু বললেন, যা, বাবা ডাকছে, অমন করো না, কাছে যাও। বাবা বলে কথা, ধুতি পড়ুক আর শাড়ি পড়ুক, বাবা বাবাই। যাও, কাছে যাও। বাবা বাবাই মানে? নেপথ্যে হরিদাসীর গলা পাওয়া গেল। বাবা ডাকছে মানে? এখন কি আর বাবা বলে ডাকলে চলবে নাকি? এখন বলতে হবে মা। কি বলে ডাকবে তোমাকে তোমার ছেলে মেয়েরা বাবু? এই যা, কি যেন বলে, মেম সাহেব। তোমার ছেলে মেয়েরা তোমায় বাবার বদলে কি নাম ধরে ডাকবে? মেম সাহেব না মা? ঘরের বাইরে থেকে বোমা ফেলতে লাগলো হরিদাসী। সোমেশের মনে পড়ল, জন মরিস যখন জ্যান মরিস হলেন তখন তারও বড় বড় সন্তান ছিল। জ্যানের সঙ্গে তার স্ত্রী পরিবারের ভাব ভালোবাসা তো এতটুকু নষ্ট হয়নি। কি যোগাযোগে, কি উষ্ণতায়, কোথাও কিছু কম পড়েনি। কিন্তু জ্যানের ছেলেমেয়েরা এখন তাকে কি বলে ডাকে? জ্যান বলে না ড্যাডি বলে? আত্মজীবনীতে কি সেটার উল্লেখ ছিল না? ভাবতে ভাবতে সোমেশের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম ফুটে বেরোলো। নাকটি তিনি থুপে থুপে মুছে দিলেন, তবুও মনে পড়ল না। সন্টু এবার স্পষ্ট গলায় বলল, ঘাড় গোঁচ করে দাঁড়িয়ে, না, বাবার কাছে যাব না। বান্টি
কিছুই বলল না। টেবিলের ওধার থেকে কেবল তাকিয়ে বাবাকে দেখতে লাগলো। হাতে ভ্যানিটি ব্যাগ, কবজিতে সোনার বালা, আঙুলে জ্বলন্ত হাভানা সিগার, কমলা ধনেখালির ডুরে, কপালে ম্যাচ করা কুমকুমের টিপ, প্লাক করা ভুরু, মাস্কারা মাখানো আঁখি পল্লব, স্লিভলেস ব্লাউজ, ফর্সা পেট। বান্টি শক্ত করে চোখটা বুজে ফেলল। ঠোঁটটা একটু কুঁচকে গেল। বান্টি নড়ল না। কেবল মিন্টু আরো এক পা এগোলো। মাকে বলল, বাপিয়া, এটা কি পারফিউম মেখেছে গো মা? কি মিষ্টি গন্ধটা। মিন্টু চিরকালের ন্যাকা, 1 নম্বরের বাপসোহাগী মেয়ে। বাবা না ডেকে ওই বাপিয়া ডাকটি সে নিজেই বানিয়ে নিয়েছে। হরিদাসী জলখাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকছিল। দোরগোড়ায় থমকে দাঁড়িয়ে এক গাল ফোকলা হাসি দিল, যেন দিব্যকর্ণ খুলে গেছে তার। এমন উজ্জ্বল হাসিতে কাঁধের উপর মাথাটি হেলিয়ে বললে, বাহ, এই তো দিব্য হিল্লে হয়ে গেছে। বাপিয়া, মিন্টু রানীর ডাকটি একদিনে মানিয়েছে সবচেয়ে ভালো। বাপিয়া, যা বাবা যা। সন্টু বাবা, মিন্টু রানী, বান্টু, বাবুর কাছে যাও বাছারা। অমন ধারা করতিনি, বাপিয়ারা ডাকলি যেতে হয়, বাপ বলে কথা। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।